আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 57, 58, 59। লেখিকা ফারজানা মনি। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। এই যে পর্ব শুরুর আগেই কিছু কথা বলি। তোমরা যারা ভিডিও দেখছো, অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। তাদেরকে উদ্দেশ্য করে বলছি, সাবস্ক্রাইব না করলে কি হবে? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, নাহলে তো পরবর্তী পর্ব মিস হয়ে যাবে। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো। পর্ব শুরু করি। আরিফ ধীরে ধীরে হাতের বাঁধন শক্ত করল। মিমের এবার মনে হচ্ছে তার শরীরের হাড়গোড় যেন ভেঙে চলে যাবে। হঠাৎই কি মনে করে যেন মিম মোচড়ামুচড়ি করে নিজেকে ছাড়াতে চাইল। আরিফ একটু বিরক্তি কণ্ঠে বলল, এতক্ষণ তো ছাড়তেই চাইলে না, এখন আবার মোচড়ামুচড়ি কেন করছো? মিমের মস্তিষ্কে যেন হঠাৎই টনক নড়ল। এভাবে যদি ওদেরকে কেউ দেখে নেয় তাহলে পরিণতি কি হবে তা ভেবে মিমের হাত পা কাঁপুনি দিয়ে উঠল। এবার আরিফ মিমকে বাহু থেকে আলগা করে মিমের মুখটা দুহাতে আউজলে নিয়ে নেশাক্ত কণ্ঠে বলল, কি হয়েছে জান? এভাবে কাঁপছ কেন? আমার ছোঁয়া কি তোমার অনেক খারাপ লাগছে? মিম মাথা নাড়িয়ে অসম্মতি জানালো, না, তার খারাপ লাগে না। মিম আরিফের চোখের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালো, কেউ চলে আসবে। মিমের মুখে অনর্থক ভয়ের কথা শুনে আরিফ কিছুটা বাঁকা হাসল, যা মিমের চোখের অগোচরে রয়ে গেল। আরিফ মুখটাকে আরেকটু কঠিন করে মিমের দিকে তাকিয়ে বলল, আসুক, তাতে আমার কি? মিম একটু কাঁচুমাচু হয়ে দাঁড়ালো। কি বলছেন এইসব? এখনো সঠিক সময় আসেনি। আপনার কথা জানতে পারলে তখন সবাই মিলে আমাকে ঘাড় ধরে বিয়ে দিয়ে দেবে। তখন দেখব কি করেন আপনি। আর এত সাহসী বা কোথায় যাই? মিমের কথা শুনে আরিফ আবারও এক হ্যাঁচকা টানে মিমকে বুকে এনে ফেলে বলল, জান, এই হাতটা তো তোমাকে ছাড়ার জন্য ধরিনি। জীবনে যত বাধায় আসুক, কখনো কোনো পরিস্থিতিতে আমি তোমাকে ছাড়ব না। আরিফ মিমের মাথাটা বুকের মাঝে আরেকটু চেপে ধরে বলল, তুমি কি শুনতে পাচ্ছ এই বুকের ধুকপুকানি? গত 5 মাসের এই মনটা অস্থির হয়ে আছে, কখন তোমায় এক নজর দেখতে পারবো সেই আশায়। আরিফের মুখে ভালোবাসা মেশানোর ধ্বনিগুলো শুনতে পেয়ে মিম আরও শক্ত করে আরিফকে জড়িয়ে ধরল। পারলে আরিফের বুকের মাঝেই ঢুকে যেত মিম, কিন্তু আফসোস, তা তো আর সম্ভব নয়। পূর্বের ন্যায় মিমের মাথাটা নিজের বলিষ্ঠ ঢেউ খেলানো বুকে রেখে আরিফ আবারও বলতে শুরু করলো, জান, গত 5 মাসে আমি তোমাকে অনেক মিস করেছি। এবার মিমও বলে উঠল, আমিও আপনাকে মিস করেছি। আপনাকে ভিডিও কলে দেখে আমার মন ভরে না। আরিফ একটু দুষ্টুমির কণ্ঠে বলল, ও তাই? হুম। আরিফ বলল, কতটা মিস করেছ? মিম এবার হাতের করগুলো গুনতে গুনতে বলল, গত 5 মাসে আমি আপনাকে 150 দিনে 150 বার মিস করেছি। 3600 ঘন্টায় আমি 3600 বার মিস করেছি। 2,16,000 মিনিটে 2,16,000 বার মিস করেছি। 12,96,000 সেকেন্ডে 12,96,000 বার মিস করেছি। মিমের দীর্ঘ কথা শুনে আরিফ শুধুই হাসল। তারপর মিমকে জানালো, আর মাত্র কয়েকটা বছর ধৈর্য ধরো, তারপরে তোমাকে আমার কাছে নিয়ে যাব, আমার বউ করে। আরিফের মুখে বউ কথাটা শুনে মিম লজ্জায় আরও গুটিসুটি হয়ে দাঁড়ালো। আরিফ আবারও বলল, মন দিয়ে নিজের লেখাপড়াটা শেষ করো। তাছাড়া তোমার আব্বু ভাইয়াদের কাছে যোগ্য পাত্র হওয়ার জন্য আমার নিজেকেও প্রতিষ্ঠিত করার প্রয়োজন। এই কয়েক বছরে আমি নিজেও সবটা গুছিয়ে নিতে পারবো। এই 5 মাসে আমি চাইলেই হয়তো তোমার সাথে বারবার দেখা করতে পারতাম, কিন্তু করিনি। আমি চাই তুমি মনোযোগ দিয়ে পড়ালেখা করো। আমাদের সম্পর্ক কোনোভাবে তোমার ক্যারিয়ারের বাধা না হয়ে দাঁড়ায়। তাছাড়া আমি নিজেও ব্যবসায় সময় ও শ্রম বাড়িয়ে দিয়ে নিজেকে তোমার যোগ্য করে তুলতে চাই। তাই আমাদের কম দেখা হওয়াই উত্তম। অতিরিক্ত দেখা সাক্ষাৎ ও মেলামেশার ফলে যদি কারো নজরে পড়ি তাহলে দুজনেরই স্বপ্ন ভেঙে যাবে। হয়তো তোমাকে জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। তুমি কি তা চাও? আরিফের দীর্ঘ কথা শুনে মিম মাথা তুলে তাকিয়ে জানালো, না, সে চায় না। আরিফ মুচকি হেসে মিমের কপালে একটা চুমু দিয়ে বলল, তাহলে আরো ধৈর্য ধরতে শেখো। আমাদের দেখা এবারের মতোই দীর্ঘ সময় পর পর হবে। হতে পারে পরবর্তী সাক্ষাৎ আরও দেরিতে হবে। এতক্ষণ চুপ করে থাকলেও এবার মিম ফুপিয়ে কেঁদে উঠল। পরবর্তী সাক্ষাৎ আরও দীর্ঘ সময় পর হবে, কথাটা ভাবতেই মিমের দু চোখ ভরে গেল নোনা পানিতে। আরিফ মিমের দুই চোখের পানি মুছতে মুছতে একটু রাগী কণ্ঠে বলল, তুমি এমন কান্নাকাটি করলে তোমার সাথে বিয়ের আগে আর দেখাই করব না।
হোক সেটা 2-3 বছর বা তার বেশি সময়, তখন কি তোমার ভালো লাগবে? কথাটা কূর্ণকহরে পৌঁছানো মাত্রই মিম মাথা নাড়িয়ে বারবার অসম্মতি জানিয়ে বলল, না না, আমি চাই না। আরিফ একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে চাইল, গুড গার্ল, আমি জানি আমার মিম পরবর্তী দীর্ঘ সুখের জন্য বর্তমানে এই সামান্য বিচ্ছেদটুকু মেনে নিতে পারবে ইনশাল্লাহ। মিম এবার মাথা ঝাঁকিয়ে সম্মতির কণ্ঠে বলল, কয়েকটা বছর কেন, আমি আপনার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। হঠাৎই অদূর থেকে আদির শব্দ ভেসে আসলো। মেঘের রুমের দিকে গিয়ে হয়তো আরিফকে খুঁজছে, বারবার আরিফ ভাইয়া বলে চিৎকার করছে। আরিফ শুনতে পেয়েই মিমকে একান্তভাবে বিদায় জানিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে শুধু আস্তে করে বলল, নিচে এসো। ঘড়ির কাঁটা যখন বিকেল 5টায়, তখনই তানভীর আর আবির একসাথে বাড়িতে ঢুকলো। দুই ভাইকে অনেকদিন পর একসাথে বাড়িতে ঢুকতে দেখে মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান একটু অবাকই হয়েছিল। পরবর্তীতে তানভীর জানালো, বাড়িতে মাহমুদা খান ও আরিফ বাসায় আসার ব্যাপারটা আবির নিজেই তানভীরকে ফোন করে জানায়। তাই তানভীর আজ অফিস থেকে সামান্য একটু আগে বেরিয়ে একেবারে আবিরকে নিয়ে বাড়ি ফিরেছে। দুই ভাই মাহমুদা খানের সাথে কুশলাদি বিনিময় করে ফ্রেশ হতে যার যার রুমের দিকে চলে গেল। একটা পড়ন্ত বিকেল, চারিদিকে পাখির কলকলানি শোনা যাচ্ছে। হয়তো তারা নিজ নিজ নীড়ে ফিরে যাচ্ছে। সারাদিনের প্রখর রোদে শুকিয়ে যাওয়া গাছগুলো যেন বিকেলের স্নিগ্ধতায় সতেজতা ফিরে পেয়েছে। বন্যা দাঁড়িয়ে আছে তার ব্যালকনিতে। বিকেল 5টা বাজে। হয়তো তানভীরের এখন ছুটি হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে ভেবে বন্যা মাত্র ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। বিকেলে স্নিগ্ধ বাতাস মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে। হঠাৎই কারো ঠান্ডা হাত কোমর ও পেটে স্পর্শ করায় বন্যা ধ্যান ভেঙে সেদিকে তাকালো। মুহূর্তে মেরুদণ্ড বেয়ে যেন শীতল স্রোত বয়ে গেল। বন্যা অবাক নয়নে তাকিয়ে হতভম্ব হয়ে বলল, আপনি এত তাড়াতাড়ি? তানভীর বলল, ভাবলাম বউটা অপেক্ষা করছে, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। ও তাই বুঝি, বলে তানভীরের গলা জড়িয়ে ধরল বন্যা। তানভীর কোমর পেঁচিয়ে ধরে বন্যাকে আরেকটু নিজের সাথে মিশিয়ে নিল। কপালে কপাল ঠেকিয়ে নিশাতুর দৃষ্টিতে তাকিয়ে বলল, বউ, ভালোবাসি, অনেক ভালোবাসি। আমিও ভালোবাসি। কালো চুড়িদার, এক পায়ে কালো পাথরের একটা পায়েল, কালো ঝলমলে সিল্ক চুলগুলো সিঁড়ি দিয়ে নামার সময় মৃদু বাতাসে দুলছে। কাজল কালো চোখে অপলক সেই দৃষ্টি, যে দৃষ্টি তীরের ফলার মতো এফর ওফর করে দিচ্ছে এই প্রেমিক পুরুষের হৃদয়। আরিফ বুকের বাঁ পাশে নিজের হাত চেপে ধরে তাকিয়ে আছে সিঁড়ি দিয়ে নামা তার প্রেয়সীর প্রাণে। আজ কেন জানি মনে হচ্ছে হাত দিয়ে চেপে না ধরলে হৃৎপিণ্ডটা রাফিয়ে বক্ষ থেকে বেরিয়ে পড়বে। মাশাল্লাহ, মিম তোকে অনেক সুন্দর লাগছে। মিমকে উদ্দেশ্য করে মেঘের কথা শুনে আরিফের কিছুটা ধ্যান ফিরল। তাকিয়ে দেখল এতক্ষণে মিম নিচে নেমে এসে মেঘের পাশে দাঁড়িয়ে আছে। পাশে মাহমুদা খানসহ বাড়ির 3 কর্তী গল্প করায় ব্যস্ত। আরিফের ধ্যান ফিরতে সাথে সাথে বুকের বাঁ পাশ থেকে হাতটা সরিয়ে নিল। আস্তে আস্তে আওড়ালো, আরিফ তুই শেষ, এই বাড়িতে আর আসা যাবে না। এই মেয়ে তোকে উন্মাদ না বানিয়ে আজ ছাড়বে না। কিরে, একা একা কি বিড়বিড় করছিস? আমাদের একটু বল শুনি। আরিফ চোখ ঘুরিয়ে দেখল পাশে এসে বসেছে তানভীর। আরিফ বলল, কই ভাইয়া, কিছু বলিনি তো? তাই বল, কিছু না বললেই ভালো। আমি তো আবার ভাবলাম কোনো শাকচুন্নি এসে তোর ভর করলো নাকি তোর ঘাড়ে। ধুর ভাইয়া, তুমি কি যে বলো। আরিফ মুখে এক কথা বললেও মনে মনে বলল, ভর করেছে, তবে কোনো শাকচুন্নি নয়, মিষ্টি একটা কালো পরী, যে পরীটা এই মুহূর্তে তার সামনেই দাঁড়িয়ে আছে। দুধে আলতা গায়ের রঙে কালো চুড়িদার বেশ মানিয়েছে মিমকে। কেন জানি এই ছোট্ট পরীটা বারংবার বহু বেশে আরিফের সামনে আসে। পরীটা কি জানে না তাকে দেখলে আরেকটা হৃদয় মুহূর্তেই থমকে যায়, এলোমেলো হয়ে যায় তার সবকিছু। উফ, আরিফ আর কিছুই ভাবতে পারছে না। কথা ঘুরিয়ে মেঘের পানে তাকে জিজ্ঞেস করলো, ভাবি, ভাইয়া কোথায়? সঙ্গে সঙ্গে মেঘ কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কি তোর ভাবি আগে নাকি বোন আগে? সবাই আপু বলে, তুই কেন আমাকে ভাবি বলিস? আরিফের তৎক্ষণাৎ জবাব, ভাবি আগে। মেঘ একটু রাগে কিরমির চোখে তাকিয়ে অভিযোগের কণ্ঠে বলল, আরিফ, তুই তোর বোনকে ভুলে গেলি? শুধু ভাইয়াকে সাপোর্ট করছিস যে? আমি তোর ভাবি আগে হয়েছি নাকি মামাতো বোন আগে হয়েছি? এবারও আরিফের নির্লস জবাব, ভাবি। মেঘ এবার কাঁদো কাঁদো দৃষ্টি নিয়ে মাহমুদা খানের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বলল, দেখছো ফুপি, আমাকে কেউ ভালোবাসে না, শুধু আবির ভাইকেই ভালোবাসে।
মাহমুদা খান এইবার বাড়ির ছোট সদস্যের কথায় মনোযোগ দিলেন। আরিফের কান টেনে ধরে বলল, কে বলছে আম্মু? তোকে কেউ ভালোবাসে না, এই বাদর বলেছে? আরিফের কান তার মায়ের হাতে ধরা দেখে মিম খিলখিলিয়ে হেসে উঠল, যা মুহূর্তে ঝংকার তুলল আরিফের বক্ষ পিঞ্জরে। নিজের কান থেকে মায়ের হাতটা সরিয়ে মেঘের দিকে তাকিয়ে রসাত্মক কণ্ঠে বলল, আমি তো ঠিকই বলেছি। যেদিন থেকে মেঘ আপুকে চিনেছি সেদিন থেকে আবির ভাইয়ের বউ হিসাবে তাকে ভাবি বলে সম্বোধন করেছি। আপুকে তো আমি ছোটবেলা থেকে মামাতো বোন হিসাবে চিনতাম না, প্রথমেই চিনেছি ভাবি হিসাবে, তাই আমার ভাবি আগে। সাব্বাস বলেই কেউ কাঁধে হাত রাখলো। আরিফ তাকিয়ে দেখলো আবির দাঁড়িয়ে আছে। এবার আমার বোনটাকে দুইটা মিলে হেনস্থা করবে ভেবে মুখ টিপে হাসলো তানভীর। মনে মনে বলল, আমি কিন্তু আমার বোনের পক্ষেই আছি। মেঘ তো এবার খানিকটা কেঁদেই দিল। আস্তে আস্তে বলল, তোমরা সবাই দেখলে তো কেউ আমাকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে তো আমার ভাই বোন সবাই আবির ভাইকে দুলাভাই বলে ডাকতো। এই কথা শুনে আবিরের চক্ষু চড়ক গাছ। কি বলে এই মেয়ে? শেষ পর্যন্ত আমি নাকি আমার ভাই বোনদের দুলাভাই হব? এতক্ষণে মনে মনে ভাবনার মাঝে হঠাৎ আবির একটু জোরেই বলে ফেলল, ইটস ইম্পসিবল। ইম্পসিবল কথাটা শুনে তানভীর আবিরের মনের কথা বুঝে ফেলেছে। সঙ্গে সঙ্গেই বলে উঠল, আমি কিন্তু আমার বোনের পক্ষে। আবিরকে টিটকুনি কেটে বলল, আমি কিন্তু কারো সম্বন্ধী হই, এটা যেন সে মনে রাখে। এবার আবির তানভীরের উদ্দেশ্যে হাস্যকর কণ্ঠে বলল, ভাইজান, আমি তো আপনাকে আগেই বলেছি একান্তে দেখা করবেন, আমি আপনাকে সম্মানের চূড়ায় নিয়ে যাব, কিন্তু আপনি তো আর দেখা করলেন না। আবিরের হেসে এসে দেওয়া হুমকিটা আর কেউ না বুঝলেও তানভীর বুঝে চুপ হয়ে গেল। কেটে গেল খানবাড়িতে আরও একটি হাস্যোজ্জ্বল দিন। সময় চলছে সময়ের গতিতে। সেদিন আরিফ মাহমুদা খান চলে যাওয়ার পর কেটে গেছে আরও 7টা দিন। আজ শুক্রবার, খানবাড়ির ছেলেদের আজ পাঞ্জাবি পরার দিন। মেঘ বারবার চেষ্টা করছে আবিরকে পাঞ্জাবি, পায়জামা, টুপি সহ সকল যাবতীয় জিনিস গুছিয়ে সামনে দিতে, কিন্তু আবিরের করা নিষেধাজ্ঞার জন্য সে কিছুই করতে পারছে না। মেঘের ছটফটানি বুঝতে পেরে আবির পাঞ্জাবি আর টুপিটা নিয়ে বিছানায় এসে বসল। মেঘের হাত পাঞ্জাবি ও টুপি ধরিয়ে দিয়ে বলল, নাও, এগুলো আমাকে পরিয়ে দিয়ে নিজের মনে ছটফটানিটা কমিয়ে মনটাকে একটু স্বস্তি দাও। মেঘ বহুদিন পর একটা কাজ পেয়ে তো মহা খুশি। অসুস্থ হওয়ার পর থেকে আবির এমনিতেই কোনো কাজ করা পছন্দ করে না, আর এখন কয়েকদিন ধরে তো বিছানা থেকে নামতেও দিচ্ছে না। মেঘ হাসি হাসি মুখে পাঞ্জাবিটা আবিরকে পরিয়ে দিল। টুপিটা মাথায় দিয়ে মেঘ বলে উঠল, মাশাআল্লাহ, আপনাকে অনেক সুন্দর লাগছে আহিয়া আব্বু। মেঘের কথা শুনে আবির একটু মুচকি হেসে মেঘের কপালে চুমু দিল। আদি, এই আদি, তাড়াতাড়ি আয়, এবার মসজিদে খুতবা শেষ হয়ে নামাজ আরম্ভ হয়ে যাবে মনে হয়। একটা শুক্রবারও তোর জন্য তাড়াতাড়ি নামাজে যেতে পারি না। বাহির থেকে তানভীরের আওয়াজ শুনে এবার আবিরও বের হয়ে গেল নামাজের উদ্দেশ্যে। এখন শুধু 3 ভাই নামাজে যাবে। বাড়ির 3 কর্তা অনেক আগেই মসজিদে চলে গেছে। ছেলেরা সবাই চলে যাওয়ার পর বাড়ির মেয়ে বউরা জুম্মার নামাজ আদায় করে নিল। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই সবাই নামাজ পড়ে বাড়ি ফিরে আসবে, তাই বাড়ির 3 কর্তী টেবিলে খাবার গোছানোয় ব্যস্ত। বর্ণাও সাথে সাথে এগিয়ে দিচ্ছে সবকিছু। বর্ণার মতে এই বাড়ির মানুষদের কথা যতই বলা হবে ততই যেন কম হয়ে যাবে। এক কথায় এই বাড়ির সদস্যগুলো অসাধারণ ও চমৎকার ব্যক্তিত্বের অধিকারী। বাড়ির কর্তারা বর্ণাকে নিজের বাড়ির মেয়ের মতোই আদর করে। আর হালিমা খান, মালিহা খান ও আকলিমা খানের কথা তো বলে শেষ করাই যাবে না। মেঘ ও মিমের স্থানটা এই বাড়ির যেই জায়গায়, বর্ণাকেও তারা সেই জায়গায় রেখেছে। মূলত এই বাড়ির কর্তারা চায় বর্ণা মেঘ ও মিমের মতো কোনো কাজকর্ম না করুক। তাদের পরবর্তীতে এই বাড়ির ঘর সংসার তো মেঘ, বর্ণা ও আদির বউকেই সামলাতে হবে, তখন না হয় তারা করবে। কিন্তু বর্ণা এসব মানতে নারাজ, তাই মাঝে মাঝে জোর করে ঢুকে পড়ে কিচেনে। হালিমা খান ও মালিয়া খানের হাতে হাতে রান্নার সরঞ্জাম এগুলো এগিয়ে দেয়। আজকাল নিজের মা দূরে থাকার কষ্টটা এই 3 মহিয়সী নারীকে দেখলে বর্ণা ভুলে যায়। মহিয়সী মহিয়সী না হলে কেউ নিজের ছেলের বউকে মেয়ের মতো রানী করে রাখতে পারে না। তাছাড়া মেঘ, মিম, আদির কথা আর কি বলবে বর্ণা, ওরা তো অসম্ভব ভালোবাসে বর্ণাকে। বর্ণা মনে মনে এইসব ভেবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। এমন একটা পরিবার পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। যেই পরিবারে আবির ভাইয়ের মতো একটা বড় ভাই আছে, সেখানে তো স্নেহর কোনো অভাবই নেই। বর্ণার এসব ভাবনার মাঝেই এই বাড়ির মেন গেট পেরিয়ে ঢুকলো বাড়ির ছোট বড় সকল পুরুষ সদস্য। আবির এসেই রুমে চলে গেল মেঘকে খাওয়ার উদ্দেশ্যে ড্রয়িং রুমে আনতে। 5 মিনিটের ভেতরে নিয়েও আসলো।